আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে এবং বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠন করছে। কিন্তু এর পিছনে অনেকগুলো কাহিনী আছে, সেই কাহিনীগুলো আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। আপনারা জানেন যে তারেক রহমান লন্ডনে থাকাকালীন জামায়াত ইসলাম ধরে নিয়েছিল তারাই এবার সরকার গঠন করতে যাচ্ছে। এনসিপি ভেবে নিয়েছিল তারা এবার সরকার গঠন করতে যাচ্ছে। অর্থাৎ এনসিপির একজন নেতার কথা আমার মনে আছে, আইজু জামাত ইসলাম সরকার গঠন করবে, এনসিপি দ্বিতীয় অবস্থানে থাকবে এবং বিএনপি তৃতীয় স্থানে তারা অবস্থান করবে এবং 50টারও নিচেই তারা আসন পাবে। এরকম ধরনের মন মানসিকতা নিয়েই তারা এগুচ্ছিল। হঠাৎ করে যখন তারেক রহমান দেশে ফেরে তখন সম্পূর্ণ পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় এবং তারেক ম্যাজিকেই সবকিছু উলটপালট হয়ে যায় এবং ভোটের সমীকরণটাও পাল্টে যায়। অনেকেই কারসাজি করার কথা বলছে বা অন্য ধরনের কথা বলছে, কিন্তু আমি আসলে তাতে বিশ্বাসী না। ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে এ ধরনের কোনো কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। কারণ বিএনপির যে চাওয়া ছিল হয়তো 240-50টা আসন তারা পাবে, কিন্তু সেই আসনটা তারা পায়নি। আর জামাত ইসলামের অতীতের যে রেকর্ড, সেই রেকর্ড 18টার বেশি আসন তারা পায়নি। আওয়ামী লীগের ভোট যদিও তারা পেয়ে থাকে খুব কম পরিমাণে, বিএনপির কিছু ভোট জামাত ইসলামের দিকে গেছে আর আওয়ামী লীগের কিছু ভোট বিএনপির দিকে আসছে। হয়তো অনেকেই জানেন যে জামাত ইসলাম আওয়ামী লীগের ঘোর বিরোধী ছিল, বিএনপিও ঘোর বিরোধী ছিল। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলা হয়েছে এই আওয়ামী লীগ সরকারের আমলে। তারপরেও বিএনপি ধৈর্য ধরে অপেক্ষা করেছিল নির্বাচনটা হওয়ার জন্য। ডক্টর ইউনূস সরকার যা চেয়েছিল বিএনপি সেটাই মেনে নিয়ে নির্বাচনটা করার জন্য তারা অপেক্ষায় ছিল এবং নির্বাচনে তারা যে বিপুল ভাবে জয়লাভ করবে এটা বিএনপির জানা ছিল এবং তারেক রহমান নির্বাচনের আগে বলেছিল এবারের নির্বাচন হচ্ছে সবচেয়ে কঠিন নির্বাচন। বিএনপির অনেক বিদ্রোহী প্রার্থী ছিল, তারাও নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই কারণেই বিএনপি অনেক আসন কম পেয়েছে। যেমন আমাদের খুলনা বিভাগে বিএনপি অনেক আসন কম পেয়েছে, রংপুর বিভাগে বিএনপি অনেক কম আসন পেয়েছে, কিন্তু অন্যান্য বিভাগগুলোতে তারা কিন্তু ভালো ফলাফল করছে। সরকার গঠনের পথটা সুগম হয়েছে। হয়তো খুলনা বিভাগ এবং রংপুর বিভাগটা যদি ভালো করতো তাহলে বিএনপি আরো আসন পেত। খুলনা বিভাগে বিএনপি মাত্র 11টা আসন পেয়েছে, এর ভিতরে কুষ্টিয়া জেলার ভিতরে একটা মাত্র বিএনপি পেয়েছে, ঝিনাইদহ 4টি আসনের ভিতরে একটি বিএনপি পেয়েছে, যশোর 5টা আসনের ভিতরে একটি বিএনপি পেয়েছে, নড়াইল 2টা আসনের ভিতরে একটি বিএনপি পেয়েছে, শুধুমাত্র মাগুরায় 2টি আসনে বিএনপি পেয়েছে, মেহেরপুর এবং চুয়াডাঙ্গায় একেবারে জিরো বিএনপি। তারপরেও কিন্তু বিএনপি সরকার গঠন করছে এবং জামাত ইসলাম তাদেরকে চাপে রাখার চেষ্টা করছে। তারা বিভিন্ন সময় মানে ভোটের যে জালিয়াতি, ভোটের হিসাব পাল্টে দিয়ে আগর বাগর যেসব কথা বলছে এগুলো আসলে অলিক একটা ধারণা তাদের। তারা নিজেদেরকে হাইলাইটস করার জন্য এই কথাগুলো বলছে। আসলে জামাতের ভোট নেই। ভোট যদি বলতে হয় বিএনপি এবং আওয়ামী লীগের ভোট সিংহভাগ ভোট, আর জামাতের ভোটার এত বেশি বাড়ে নাই। জামাত যে ভোটগুলো পেয়েছে তার 25% ভোট বিএনপি থেকে গেছে, অর্থাৎ বিএনপির অভিমানী যারা ভোটার তারাই জামাতকে ভোট দিছে। আবার অনেকেই বলে আসছে আমার পরিচিত ইউটিউবারদের ভিতরে, হয়তো তাদের বয়স 24-25 বছর, তাদের কাছ থেকে আমি কথা শুনছি যে সব দলকে তো দেখলাম, এবার একটু জামাতকে দেখি। কিন্তু তার বয়স তো 25 বছর, সে তো অন্য কোনো দলে ভোট দেয়নি। তারপরেও তাদের একটা ইচ্ছা ছিল যে সব দলকেই দেখছি, এবার একটু জামাতকে দেখি। এটা কিন্তু আমরা হুজুকে বাঙালির মতন কথা বা কাজে পরিণত করছি। এই জন্য জামাত একটু ভোট পেয়েছে বা অনেকগুলো আসন পেয়েছে। যে জায়গায় জামাতের হয়তো 30-35টা আসন পাওয়ার কথা ছিল, সেই জায়গায় জামাত অনেকগুলো আসন পেয়ে গেছে এবং জামাতের জোট 78টা আসন তারা পেয়েছে। শুধুমাত্র এই জনগণের কাছে বেহেশতের টিকিট বিক্রি করা, জনগণকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়া, জামাতের যে মহিলা কর্মীরা ছিল তারা যে সোচ্চার ছিল,
এরকম আসলে দেখা যায় না। প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে আইডি কার্ড সংগ্রহ করে তাদের নাম্বার নিয়ে তাদেরকে সবসময় তাদেরকে মোটিভেট করা, তাদের নাম্বারে কথা বলা, তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়া সব এই জামাত ইসলাম তাদের নারী সদস্যদেরকে দিয়ে করিয়েছে। তারপরেই তাদের এই ফলাফলটা। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমি জামাত ইসলামকেও দোষ দিচ্ছি না, আমি বিএনপিকেও দোষ দিচ্ছি না। আসলে ফলাফলটা মেনে নেওয়া উচিত, সেটা যেভাবে হোক। কারণ ইলেকশন কমিশনার তো আর জামাত বিএনপি তৈরি করেনি, সেটা করছে ইউনূস সরকার। সেই ইলেকশন কমিশনের প্রতি যদি দোষ দেয়া হয়, তাহলে মানে নিজের দোষটা নিজেই নেওয়া হচ্ছে, এরকম আমার মনে হচ্ছে। কারণ জামাত এবং এনসিপি মিলেই তো এটা করছে। এনসিপি চাওয়া মতোই ডক্টর ইউনূস সরকার প্রধান হয়েছে এবং এনসিপির 3 জন সদস্য তারা উপদেষ্টা পদে ছিল। একজন তো পুরোপুরি মানে কি বলবো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি তো টাকার পাহাড় তৈরি করছেন এবং যারা ভাড়া দিয়ে আন্দোলনে যোগ দিতে পারে নাই, তারা এখন কোটি কোটি টাকার মালিক। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো বাংলাদেশে যদি 10-20 জন ধনীর তালিকায় রাখা হয়, সেও একজন ধনী মানুষ। যাই হোক, তারা আখের গুছিয়ে এনেছে, তারা সরকারে যাওয়ার যে একটা স্বাদ পেয়েছে, এই স্বাদটা তারা ভুলে যেতে পারছে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন এবং ইতিমধ্যেই এনসিপি তার নামটা ঘোষণা করছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ আরো 5টা সিটি কর্পোরেশনে এনসিপি তাদের একক প্রার্থী ঘোষণা করছে। এই থেকে জামাত এবং এনসিপির ফাটল শুরু হলো। এটা আমি আগেই আপনাদের বলে রাখলাম যে অচিরেই জামাত এবং এনসিপি জোটের ফাটল সৃষ্টি হবে এবং তারা সেটা, আমার এই ভিডিওর কথা আপনাদের তখন মনে পড়বে যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো সত্যিতে পরিণত হচ্ছে। যাক, সম্মানিত ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম। আমার এই কথাগুলো অনেকের পছন্দ নাও হতে পারে, আবার অনেকের পছন্দ হতে পারে। আসলে সবার মনের কথা আমি বলতে পারি না, সবার চাওয়ার কথা আমি বলতেও পারি না। যদি আমাকে মনে করেন যে আমি বিএনপি করি, তাহলে বলতে পারেন। যদি মনে করেন যে আমি জামাত করি, তাহলেও বলতে পারেন। যদি এনসিপি করি আমাকে মনে করেন, তাহলে সেটা হতে পারে। কিন্তু সমালোচনা সবার বিরুদ্ধে করা যায়, নিজের সমালোচনা নিজেও করা যায়। যাই হোক, এই কথাটাই ছিল আমার শেষ কথা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।